করোনার টিকা কিনতে বিশ্ব ব্যাংকের কাছে $50 কোটি ঋণ চেয়েছে বাংলাদেশ। দ্রুত ঋণ মঞ্জুরের আহ্বান অর্থমন্ত্রী। কঠোর হুঁশিয়ারির মধ্যেই আটকে আছে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ। লাগামহীন দামে ভোগান্তিতে ক্রেতারা। এনজিওর মাধ্যমে এসএমই খাতে প্রণোদনার টাকা বিতরণের তাগিদ বিশ্লেষকদের। আলাদা ব্যাংক খোলার পরামর্শ। বৈরী আবহাওয়া আর করোনায় এবার জমেনি পূজার কেনাকাটা। ক্ষতি কাটিয়ে ওঠার আশা বিক্রেতাদের। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে মিশ্রা চুমা। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। বাংলাদেশের জন্য করোনার টিকা কিনতে বিশ্ব ব্যাংককে দ্রুত ঋণ মঞ্জুরের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বিশ্ব ব্যাংক আইএমএফ এর বার্ষিক সভার অংশ হিসেবে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সাথে এক অনলাইন আলোচনায় এ আহ্বান জানান তিনি। সভায় টিকা আবিষ্কারের সঙ্গে সঙ্গে দেশের সব জনগণের জন্য তা নিশ্চিত করতে বিশ্ব ব্যাংকের কাছে $50 কোটি ঋণ সহায়তা চাওয়া হয়। এছাড়া বাজেট সাপোর্ট হিসেবে আরও $25 কোটি সহায়তার অনুরোধ জানান অর্থমন্ত্রী। এ সময় কোভিড-19 মহামারী মোকাবিলায় বিশ্ব ব্যাংকের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন তিনি। এছাড়া করোনার কারণে দেশের ক্ষতিগ্রস্ত শ্রমবাজার, আর্থিক ও সামাজিক খাত সচল রাখতে বিশ্ব ব্যাংকের অনুমোদনকৃত ঋণের অর্থ দ্রুত ছাড়ের অনুরোধ জানান অর্থমন্ত্রী। আলোচনায় বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশের বিষয়টি ইতিবাচকভাবে দেখা হবে বলে আশ্বস্ত করা হয়। অস্থির নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ আটকে আছে শুধু কঠোর হুঁশিয়ারির মধ্যেই। লাগামহীন দামে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। বিশ্লেষকরা বলছেন, সঠিক বাজার ব্যবস্থা তৈরি করতে না পারলে টেকসই সুফল মিলবে না। নিত্যপণ্যের যৌক্তিক মূল্য ঠিক করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সম্মিলিত উদ্যোগ নেওয়ার পরামর্শ ভোক্তাদের সংগঠন ক্যাবের। আলুর লাগামহীন দাম নিয়ন্ত্রণে সম্প্রতি প্রথমবারের মতো আলুর দাম নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু ব্যবসায়ীদের দাবির মুখে এক সপ্তাহের মাথায় আবারও আলুর দাম কিছুটা বাড়িয়ে নির্ধারণ করা হয়। কিন্তু সরকারের সেই নির্দেশনা উপেক্ষা করেই বাড়তি দামে বাজারে বিক্রি হচ্ছে আলু। এদিকে ভারত থেকে পেঁয়াজ না এলেও আমদানি বেড়েছে মিয়ানমার, চীন, মিশর থেকে। বাজারে কোনো সংকট নেই, তবুও দেশি পেঁয়াজের কেজি 90 টাকা আর আমদানি করা পেঁয়াজের দাম 70 টাকা। বাজারের চাহিদা মাফিক সব সবজি মিললেও দাম দিতে হচ্ছে কয়েক গুণ। গরম আর শীত কোনো মৌসুমে সবজিই কেনা যাচ্ছে না গড়ে 60 টাকার নিচে, আর 1 কেজি কাঁচামরিচ কিনতে গুনতে হচ্ছে 200 টাকার বেশি। দাম নিয়ন্ত্রণে বরাবরের মতোই কঠোর হুঁশিয়ারি সরকারি বিভিন্ন সংস্থার, তবে বাস্তবে কোনো প্রতিফলন মেলে না বাজারে। বাজার উদ্যোগ হচ্ছে, বুঝছেন, সরকার যেই নির্ধারণ দিয়েছে এটা হয়নি। বেতন পাই 15,000 টাকা, পেঁয়াজ কিনতে লাগে যদি 80 টাকা, আমাকে তো চলাই অনেক কষ্ট। যদি কোনো হিমাগারের মজুতদারি এই আইনের ব্যত্যয় ঘটে, আমরা অচিরেই এই কৃষি বিপণন আইন 2018 এর 19 নম্বর ধারায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাময়িক পদক্ষেপে কোনো সুফল মিলবে না। স্বাভাবিক বাজার ব্যবস্থাপনার জন্য উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে সঠিক সরবরাহ নিশ্চিত করতে হবে। যা মূল্য বৃদ্ধিতে কারণ হয়ে দাঁড়াতে পারে তা নিয়ন্ত্রণ করার দায়িত্ব হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, জেলা প্রশাসনের। তেমনিভাবে কৃষি উৎপাদন যাতে বাড়ে সেজন্য কৃষি পণ্যের উৎপাদন বাড়ার জন্য দায়িত্ব হলো কৃষি মন্ত্রণালয়। নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট রোধে সরকারি পণ্য গুদামে সক্ষমতা বাড়ানোর পরামর্শ ক্যাবের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট মোকাবিলা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। অস্থির বাজার নিয়ন্ত্রণে আদর্শ বাজার ব্যবস্থাপনার বিকল্প নেই বলেও মনে করেন তারা। সকালে বাংলাদেশ এগ্রি বিজনেস সোসাইটি আয়োজিত এক অনলাইন সভায় বক্তারা এসব কথা বলেন। এ সময় তারা বলেন, গত কয়েক বছরে দেশে কৃষির উৎপাদন বাড়লেও তার সঠিক সুফল পাওয়া যাচ্ছে না। মধ্যস্বত্বভোগীদের কারণে উৎপাদিত পণ্যের ভালো মূল্য পাচ্ছে না কৃষক, আবার বাড়তি দামে ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। পণ্যের দাম সবার নাগালে রাখতে কৃষি, বাণিজ্য এবং খাদ্য মন্ত্রণালয়ের মাঝে সমন্বয় প্রয়োজন বলে মনে করেন বক্তারা। তারা বলছেন, ন্যায্য দাম নিশ্চিতে কৃষি বিপণন আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বড় ব্যবসায়ীরা প্রণোদনা ঋণের প্রায় পুরোটা পেলেও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা পেয়েছেন সামান্যই। তাই ব্যাংক নির্ভরতা কমাতে এনজিওর মাধ্যমেও প্রণোদনার টাকা বিতরণের তাগিদ অর্থনীতিবিদদের। পাশাপাশি এসএমই উদ্যোক্তাদের অর্থায়ন জটিলতা কমাতে ও এ খাতের উন্নয়নে আলাদা এসএমই ব্যাংক খোলার পরামর্শ তাদের। শনিবার এক অনলাইন আলোচনায় এসব পরামর্শ দেন তারা। সম্প্রতি এফসিডিও এবং আইএফসির যৌথ জরিপে উঠে এসেছে মহামারী করোনার প্রভাবে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাতের ৩৭% শ্রমিক স্থায়ী বা অস্থায়ীভাবে কাজ হারিয়েছেন। আর এই খাতের ৯৪% প্রতিষ্ঠানের বিক্রি কমেছে ব্যাপকভাবে। এসব উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে ২০,০০০ কোটি টাকা প্রণোদনার ঘোষণা করে সরকার। কিন্তু নানা অজুহাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ বিতরণে আগ্রহ দেখাচ্ছে না ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। শনিবার এসএমই খাতে করোনার প্রভাব নিয়ে অনলাইন আলোচনার আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান ইডিআরও। এ সময় বক্তারা বলেন, করোনার ক্ষতি কাটিয়ে প্রান্তিক উদ্যোক্তারা যাতে ঘুরে দাঁড়াতে পারেন সেজন্য এনজিওর মাধ্যমে প্রণোদনার অর্থ বিতরণের উদ্যোগ নিতে হবে। এছাড়া সরবরাহ ব্যবস্থায় বড় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংশ্লিষ্টতা বাড়ানোর পরামর্শ তাদের। যেখানে কিনা বড় ঋণ গ্রহীতা গ্রুপের কাছে ঋণের পর ঋণ বাকি থাকছে, খেলাপি থাকছে, সেখানে ঋণ দিতে মানে কোনো সমস্যা হচ্ছে না, পেতে সমস্যা হচ্ছে না। আর এসএমই গুলো ঋণ দেওয়ার ক্ষেত্রে হাজারটা সমস্যা, হাজারটা ডকুমেন্টস। এ সময় ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান আহসান এইচ মনসুর বলেন, নতুন ভ্যাট আইনের নানা জটিলতায় বেশি ভোগান্তিতে পড়েছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। Doing business in SME is not, it's extremely challenging. বিভিন্নভাবে চাঁদাবাজি হচ্ছে। এই চাঁদাবাজি যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে কিন্তু তাদের পক্ষে ভালোভাবে টিকে থাকা, বড় হওয়া একটা বিশাল সমস্যা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে ঘোষিত ২০,০০০ কোটি টাকা প্রণোদনা প্যাকেজ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঋণ বিতরণ হয়েছে মাত্র ২০.৫৬%। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে আছেন অর্থনীতিবিদ সাইমা হক বিদিশা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। আমরা আজকের আলোচনায় দেখলাম যে অনেকে এনজিওর মাধ্যমে এসএমই খাতে ঋণ বিতরণের কথা বলছিলেন, আবার অনেকে এসএমই ব্যাংক প্রতিষ্ঠার কথা বলছেন। আসলে বর্তমান প্রেক্ষাপটে ব্যাংক প্রতিষ্ঠা বা এনজিওর মাধ্যমে ঋণ বিতরণ কতটুকু সম্ভব এবং কিভাবে সম্ভব বলে মনে করছেন আপনি? ধন্যবাদ। আমার মনে হয় মূল বিষয়টি সেটি হচ্ছে যে স্বাভাবিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যখন আমরা ঋণ দেওয়ার কথা বলছি এবং এসএমইর ক্ষেত্রে বলছি, তখন কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সেভাবে কিন্তু আমাদের, বিশেষ করে প্রণোদনা প্যাকেজের কথা যদি বলি, সেভাবে কিন্তু আমরা এই সুফলটা পাচ্ছি না। এবং যেটা আপনি বললেন একটু আগে যে মাত্র 1/5 যারা তারা পেয়েছেন। তো এখানে যে বিষয়টা সেই কারণে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের একটা বিকল্প পথের কথা চিন্তা করতে হবে। এবং যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে মূলত যে ব্যাংকিং, যে কাঠামোগত যে ব্যাংকিং, সেই কাঠামোগত ব্যাংকিং এর মধ্যে ব্যাংকিং স্ট্রাকচারে কিছুটা ডিউ ডিলিজেন্স ফলো করতে হয় তাদেরকে, অর্থাৎ কোলাটেরাল এবং সবকিছু মিলে কিছু নিয়ম নীতির মধ্যে তাদেরকে চলতে হয় ব্যাংকিং খাতগুলোকে। এই কারণে যেটা দেখা যায় যে ব্যাংকিং খাতগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যখন এসএমই গুলোর বিষয় আসে তখন অনেক সময় দেখা যায় যে ডিউ ডিলিজেন্সটা হয়তো সেভাবে তারা ফলো করা সম্ভব হচ্ছে না। সেটা একটা গুরুত্বপূর্ণ কারণ। এছাড়াও যেটা দেখা যায় যে বড় বড় যে আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে বা বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর সাথে অনেক সময় দেখা যায় পূর্ববর্তী নেটওয়ার্ক থাকে এবং পুরো ব্যবস্থাটা দেখা যায় একটু মোটামুটি ভাবে অর্গানাইজ থাকে, যেটা হয়তো এসএমইর ক্ষেত্রে থাকে। সেই কারণে একটা বিকল্প ব্যবস্থার বিষয়। এখন বিকল্পটা কিভাবে হবে সেটা হয়তো একটু চিন্তা করার বিষয় আছে। সেটি হচ্ছে সেই বিকল্পর মধ্যে হচ্ছে নর্মাল ব্যাংকিং চ্যানেলের বাইরে যে কিভাবে করা যায়। এখন একটা হচ্ছে যে সেক্ষেত্রে হচ্ছে গ্রুপ বেসড লেন্ডিং, কোঅপারেটিভের মাধ্যমে দেওয়া, এনজিওর মাধ্যমে দেওয়া, এসএমই যে পিকেএসএফ আছে, পিকেএসএফ, এসএমই এবং এসএমই ব্যাংকের কথা যেটা বলা হচ্ছে, এসএমই ফাউন্ডেশনকে এক্সটেন্ডেড করে সেখানে কোনো ব্যবস্থা করা যায় কিনা সেটাও কিন্তু চিন্তা ভাবনা করা যেতে পারে। মূল কথাটা হচ্ছে যে তথাকথিত বা ট্র্যাডিশনাল যে ব্যাংকিং স্ট্রাকচার আছে সেই ব্যাংকিং স্ট্রাকচার দিয়ে আমরা এসএমই গুলোর যে ক্ষতি সেটা পূরণ করার বিষয়টা কিন্তু খুব একটা আমরা এফেক্টিভ দেখছি না। সে কারণে আমাদের চিন্তা করতে হবে আমরা ভিন্ন প্রোডাক্ট তৈরির মাধ্যমে ভিন্ন আঙ্গিকে সেটা করতে পারি কিনা। আরেকটা যেটা বিষয় আমার মনে হয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে
যে এসএমই যখন আমরা বলি বা সিএসএমই যখন আমরা বলি, আমরা কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের কিন্তু প্রতিষ্ঠানগুলোকে এক করে ফেলছি। কারণ মধ্যম আকারের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর চাহিদার সাথে বা সেগুলোর আকারের সাথে, সেগুলোর ব্যবস্থাপনা দক্ষতা ক্ষমতার সাথে কিন্তু একেবারে অতি ক্ষুদ্র যে ধরনের প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং কটেজ যারা রয়েছে তাদের কিন্তু আকারও ছোট এবং তাদের সক্ষমতাও কিন্তু নেই। এবং দেখা যাচ্ছে মূলত আপনি যদি যে টাকার ডিসবার্সমেন্টটা দেখেন তাহলে কিন্তু এই কটেজ এবং অতি ক্ষুদ্র তারা ক্ষতিগ্রস্তও হয়েছে বেশি এবং তাদের জন্য কিন্তু এই ঋণ পাওয়াটা আরো বেশি জটিল হয়ে দাঁড়িয়েছে। সুতরাং মূল বিষয়টা হচ্ছে এটা অবশ্যই সম্ভব, কারণ আমাদেরকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন নির্দিষ্ট নীতিমালার মাধ্যমে এসএমই ফাউন্ডেশন, পিকেএসএফ এর মতো আরেকটি বিষয় জানতে চাই যে বাংলাদেশ ব্যাংক কিন্তু বারবার তাগাদা দিচ্ছে অন্যান্য ব্যাংকগুলোকে যে এসএমই খাতে ঋণ দেওয়ার বিষয়, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্যান্য ব্যাংকগুলোর বেশি একটা আগ্রহ নেই। আপনার কি মনে হয় তাহলে এসএমই উদ্যোক্তাদের কাছে সহায়তা পৌঁছাতে বিকল্প আর কি করা উচিত? যেটা বিষয় সেটা হচ্ছে যেটা আগেই যে বিষয়টা বলা হলো যে ডিউ ডিলিজেন্সের ব্যাপারটা অনেক ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যদি নির্দেশনা দিয়েও থাকে তারপরও দেখা যাচ্ছে ডিউ ডিলিজেন্সের একটা বিষয় থেকে যাচ্ছে যে বিভিন্ন নিয়ম কানুন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একেবারে ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো রয়েছে এসএমই গুলোর মধ্যে, সিএসএমই গুলোর মধ্যেও একেবারে ক্ষুদ্র যারা রয়েছে তারা অনেক সময় হয়তো দেখা যাচ্ছে সেগুলো মানাটা জটিল হয়ে যাচ্ছে। সুতরাং যে বিষয়টি সেটা আমি আগে বললাম যে এই সিএসএম এর মধ্যে একটা ভাগ করা যেতে পারে এবং যেটা দেখা যেতে পারে সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক হয়তো এই যে মূলধারার যে ব্যাংকিং ব্যবস্থা সেই মূলধারার ব্যাংকিং ব্যবস্থার বাইরে যে এনজিও গুলোর মাধ্যমে বিকল্প ব্যবস্থার মাধ্যমে যেমন করতে পারে, আবার মূলধারার ব্যাংকিং ব্যবস্থায় বাংলাদেশ ব্যাংক নিজে যদি কিছু এই ক্ষেত্রে দায়িত্ব নেয় বা কিছু ক্ষেত্রে যদি ঋণের ক্ষেত্রে যে সুদের হার রয়েছে সেটা যদি সিএসএমইর মধ্যে একেবারে অতি ক্ষুদ্র এবং কটেজের জন্য খুব বেশি হয়ে যায়, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বিকল্প কোনো ব্যবস্থা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে করতে পারে কিনা সেটাও কিন্তু চিন্তা ভাবনা করার ব্যাপার রয়েছে। মূলত সিএসএমইর মধ্যে যেহেতু আমরা জানি যে অনেক ধরনের প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ধরনের খাতে তারা কাজ করছে, আকারও ভিন্ন, তাদের জন্য কিন্তু রিকোয়ারমেন্ট গুলো ভিন্ন, তাদের জন্য চিন্তা করে আসলে বিভিন্ন ধরনের বিকল্প ব্যবস্থা, বিভিন্ন ধরনের প্রোডাক্ট ডিজাইন করা দরকার। হতে পারে প্রথমে হয়তো খুব ছোট স্কেলে হয়তো একটা প্রোডাক্ট নিয়ে চিন্তা করা যেতে পারে, এরপরে সেটাকে আরেকটু বড় করা যেতে পারে এবং মূলত মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন গুলো, এনজিও গুলো তাদেরকে কিন্তু তাদের সহায়তা কিন্তু এক্ষেত্রে খুব দরকার। কারণ মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন গুলো যেটা দেখা যায় সিএসএমই গুলোর সাথে তাদের কিন্তু প্রান্তিক পর্যায়ে সিএসএমই গুলোর সাথে তাদের সংযোগটা কিন্তু ভালো থাকে। সেই কারণে এই বিষয়টা আমার মনে হয় এখন আমাদের চিন্তা করতে হবে, কারণ আমাদের কিন্তু গতানুগতিক ব্যাংকিং ধারার মাধ্যমে এবং গতানুগতিক নিয়মের মাধ্যমে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি 20,000 কোটি টাকার প্রণোদনা থাকলো সেটার বাস্তবায়ন বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি প্রত্যেকে একটু দায়িত্বশীল আচরণ করে ওই ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবার খুব একটা জমেনি পূজার কেনাকাটা। বিক্রেতারা বলছেন করোনা পরিস্থিতির পাশাপাশি খারাপ আবহাওয়ার প্রভাব পড়েছে বাজারে, তবে গত বছরের মতো না হলেও বিক্রি নিয়ে সন্তুষ্ট তারা। করোনা পরিস্থিতির মধ্যেই উদযাপিত হচ্ছে এবারে দুর্গাপূজা। এরই মধ্যে বাদ সেধেছে বৈরী আবহাওয়া, তবে এরপরও কেনাকাটা বেড়েছে অনেক বিপণী বিতানে। বড়দের সঙ্গে বাজারে আসছে শিশুরাও, কেনাকাটা বেশি পোশাকের দোকানে। প্রসাধনী, সাজসজ্জার উপকরণের দোকানেও ক্রেতা কম নয়। শপিং তো ভালোই, আর ভিড়ও প্রচুর, কেনাকাটাও আমাদের হয়ে গেছে, শাড়ি টাড়ি আর টুকটাক কেনাকাটার জন্য আসছি। পরিবার নিয়ে আসতে হয়, ছেলে পেলে, তারপর নাতিপুতি আছে, কিনে দিতে হবে। আগের বছর পূজায় ছাড়টা আরো বেশি ছিল, এবার আমি জাস্ট একটা শপে পেয়েছি। অন্যান্য বছরের মতো এবার পূজার মৌসুমে বিক্রি না হলেও সন্তুষ্ট বিক্রেতারা। তারা বলছেন যা বিক্রি হচ্ছে তাতেই করোনার ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠার সুযোগ পাওয়া যাবে। তারপরেও আলহামদুলিল্লাহ কাস্টমাররা আসছে, যেমন রোজার ঈদে তো আমরা বন্ধই ছিল আমাদের এই মার্কেট আড়াই মাসের মতো। কোরবানির ঈদে কিছু কাস্টমারদের আমরা সাপোর্ট দিতে পেরেছি, তো এখন আমরা হাই সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। সবাই তো আশা নিয়েই তো ব্যবসা বাণিজ্য করতেছি, সামনে যদি পরিস্থিতি ভালো হয় বা সামনে আবার রমজান আসতেছে তখন যদি পরিস্থিতি ভালো হয়। পূজা উপলক্ষে বিপণী বিতানের পাশাপাশি বিক্রি বেড়েছে ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতেও। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে সপ্তাহে শেয়ার বাজারের খবর। বিমা খাতের দাপটে বিদায়ী সপ্তাহে ফের উত্থানে ফিরে এসেছে দেশের 2 শেয়ার বাজার। এ সময় মূল্যসূচক ও লেনদেন বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তবে সপ্তাহ জুড়ে হাত বদল হওয়া কোম্পানির 50 ভাগের দর কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 146 পয়েন্ট।
বিদায়ী সপ্তাহের 5 কার্যদিবসের মধ্যে 3 দিনই মূল্যসূচকের উত্থান ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে। ফলে সপ্তাহ জুড়ে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে 41.74 পয়েন্ট, অবস্থান করছে 4,914 পয়েন্টে। সূচকের সাথে বেড়েছে লেনদেনের পরিমাণও। 5 কার্যদিবসে মোট লেনদেন হয়েছে 4,240 কোটি 79 লাখ টাকা, যা আগের সপ্তাহ থেকে 882 কোটি 55 লাখ টাকা বেশি। সপ্তাহ জুড়ে হাত বদলে অংশ নেয়া 363টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 125টির, কমেছে 183টির এবং অপরিবর্তিত আছে 51টি প্রতিষ্ঠানের শেয়ার দর। গেল সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকাতেও ছিল বিমা খাতের আধিক্য। তালিকার প্রথম অবস্থানে উঠে এসেছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, দ্বিতীয় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং তৃতীয় অবস্থানে রিপাবলিক ইন্স্যুরেন্স। শতাংশের দিক থেকে গত সপ্তাহে দর বৃদ্ধি তালিকার শীর্ষ 10 কোম্পানির 9টি ছিল বিমা খাতের, যার মধ্যে প্রথম অবস্থানে উঠে এসেছে গ্লোবাল ইন্স্যুরেন্স, দ্বিতীয় প্রভাতী ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে এশিয়া ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 146 পয়েন্ট, অবস্থান করছে 14,029 পয়েন্টে। সপ্তাহের 5 কার্যদিবসে মোট লেনদেন হয়েছে 116 কোটি 12 লাখ টাকা শেয়ার। এতে সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে 1 কোটি 22 লাখ টাকা। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।